আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব ঢাকা বোর্ড 2025-এর 11 নম্বর প্রশ্ন, যেটা আমাদের পরিসংখ্যানের পার্ট। আমরা যারা পরিসংখ্যান থেকে চাই যে দুটোটা প্রশ্নে আমাদের কমন পড়ুক, তাদের জন্য আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। আমাদের একটা প্রশ্ন থাকে বক্স আকৃতির এবং আরেকটা প্রশ্ন সাধারণত আমাদের এই কোয়ালিটির দিয়ে দেয় বক্স ছাড়া। তো এইগুলোর সমাধান কিভাবে করতে হয় আজকের ক্লাসটাতে আমরা বিস্তারিত জানবো। যদি আমরা এই প্রশ্নটার দিকে তাকাই, যেটাতে ক নাম্বার বলছে হাতির সংখ্যা কোন ধরনের চলক এবং কেন। আমাদের উদ্দীপকের সাথে এটার কোনো রিলেটেড কিছুই নেই। হাতির সংখ্যা, এটা আবার কেমন প্রশ্ন? হাতির সংখ্যা কি ধরনের চলক? হাতির সংখ্যা যদি আমি তোমার কাছে জানতে চাই, ধরো আমাদের দেশে কয়টা হাতি আছে, তুমি কোনোভাবে তথ্যগুলি জানলা, বা ধরো রাস্তাতেই তুমি দেখলা একটা হাতি বা দুইটা হাতি বা তিনটা হাতি, যদি আমি জিজ্ঞেস করি তুমি একটা নাম্বার বলবা না? কি বলবো? একটা নাম্বারই তো বলবা, 5টা 2টা 7টা 5টা এরকম কিছু। বাংলাদেশে কয়টা আছে? ধরো 100 এরকম। তো এই যে একটা নাম্বার বলতেছো, এইগুলারে বলি আমরা পূর্ণ সংখ্যা আকারে বলি। কি আকারে বলি? পূর্ণ সংখ্যা আকারে বলি নাকি? তো এইগুলিরে আমরা বলি বিচ্ছিন্ন চলক। যে নাম্বারগুলি আমরা পূর্ণ সংখ্যা আকারে বলি, র্যান্ডম আকৃতির হয়ে থাকে, ওগুলো আমরা কি বলি? পূর্ণ সংখ্যা বলি। আর ওগুলো কী টাইপের চলক? ওগুলো হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক। তো হাতির সংখ্যা বলি, গরুর সংখ্যা বলি, মানুষের সংখ্যা বলি, বা অন্যান্য কিছু সংখ্যাগুলি যদি বলি, যেগুলো আমরা চারপাশে দেখতেছি বস্তুগত, ওগুলা হইতেছে আমাদের সব কি বিচ্ছিন্ন চলক। তো তোমার এই প্রশ্নটা হাতি ছাড়া অন্য কিছু দিলেও সেম অ্যান্সার। প্রথম উত্তর, হাতির সংখ্যা কোন ধরনের চলক? হাতির সংখ্যা একটি বিচ্ছিন্ন চলক। এরপর জানতে চেয়েছে কেন। কেন কি? বিচ্ছিন্ন চলক হইতে হইলে তারে পূর্ণ সংখ্যা হইতে হয়। কেমন হইতে হয়? পূর্ণ সংখ্যা। আর হাতির সংখ্যা স্বাভাবিকভাবে কোনদিন আমরা ভগ্নাংশে তো প্রকাশ করি না। 5.5টা হাতি, 3.5টা হাতি এমন তো আমরা প্রকাশ করি না। তো এই জন্য হাতির সংখ্যা একটি কি চলক? অবিচ্ছিন্ন চলক। এইটুকু কথা যদি আমরা লিখে দিতে পারি, আমাদের 2 নম্বর কনফার্ম। একটু লিখে দিই, কি হইতে পারে অ্যান্সার? কয়ের উত্তরটা খাতায় তুমি এইভাবে লিখে দিতে পারো, হাতির সংখ্যা কোন ধরনের চলক? হাতির সংখ্যা একটি বিচ্ছিন্ন চলক। 1 নাম্বার হইল, কারণ তুমি এইটুকুর উত্তর জানাই দিছো। তারপর জানতেছে এবং কেন। কেনর উত্তর, আমরা জানি যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যায় হয় তাদের বিচ্ছিন্ন চলক বলে। হাতির সংখ্যা যেহেতু ভগ্নাংশে প্রকাশ হয় না, তাই হাতির সংখ্যা একটি বিচ্ছিন্ন চলক। তো ব্যাপারটা তুমি বুঝছো, এবার তুমি গুছাই লিখে দিলে কাজ হয়ে গেছে, তুমি 2 নাম্বার পেয়ে গেছো। এবার ক নাম্বার তো হইলে, এবার খ নাম্বারটার দিকে তাকাই। খ নাম্বারে কি জানতে চেয়েছে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে উপরে যে তথ্যগুলি আমাদের দেওয়া আছে, 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার, এগুলার আমার গড় নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখন সংক্ষিপ্ত না বললে তারা কি বলতে পারতো? গাণিতিক গড় নির্ণয় করো, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গড় নির্ণয় করো। কিন্তু প্রতিটা নিয়ম সেম, তুমি এইভাবে দিয়ে দিলেই কাজ হয়ে যাব। তো আমরা যদি একটু গড় নির্ণয়ের কথাগুলি একটু হিসাব করি, গড় নির্ণয় করতে গেলে আমাদের উলম্ব মানে খাড়া ঘর কয়টা প্রয়োজন হয়? খাড়া ঘর প্রয়োজন হয় 5টা, যদি আমাদের এই মানগুলি বক্স আকারে বা সারণীতে দেওয়া থাকতো। কিন্তু এখানে তো আমাদের তো সারণী আকারে দেয় নাই। তো এইখানে আমাদের ঘর মানে উলম্ব খাড়া যে ঘরগুলি, একটা বেশি করতে হইব, কারণ একটা করে আমাদের টালি চিহ্ন লিখতে হইব। বুঝছে? অঙ্কটা সিম্পল। এটার ধাপটা কি? আমাদের এই অঙ্ক থেকে প্রথমে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই দুটো মান খুঁজে বের করতে হইব। তো আমরা খ নাম্বারের কাজটা শুরু করি। খ নাম্বারের জন্য আমাদের এখান থেকে খুঁজে সবচেয়ে বড় মানটা বের করতে হবে। তাহলে খুঁজতে থাকো এখানে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান। সর্বোচ্চ মানটা যদি খুঁজি, খোঁজার একটা টেকনিক আছে যেটা মূলত আমি ব্যবহার করি, তো ওইভাবে খোঁজো। এখানে আছে 75, এর বড় তুমি কিছু খুঁজতে থাকবা। 65 বাদ 80, এটা থেকে বড় না, তাহলে মাথা থেকে তুমি 75-এর চিন্তা বাদ দাও, 80 থেকে বড় কিছু খোঁজো। 80 থেকে বড় কিছু খুঁজতে আসো, যে জায়গায় পাইবে ওই জায়গায় থেমে যাইবা। 90, 80-এর থেকে বড় পেয়েছি 90, এখন আমার মাথায় আছে, আমার মাথা থেকে 80 চলে গেছে। 90 থেকে বড় কিছু, হ্যাঁ 93, তার থেকে বড় কিছু খুঁজতে থাকি, এই যে পাওয়া গেছে 99। তাহলে সবচেয়ে বড় মান কত আমাদের? 99। এরপর সর্বনিম্নটা খোঁজো, সর্বনিম্ন মান। তো সবচেয়ে ছোটটা সেম প্রসেসে, 75 থেকে ছোট 65, 65 থেকে ছোট 55, 55 থেকে ছোট খুঁজতে থাকো 50, 50 থেকে ছোট খোঁজো, 50 থেকে ছোট খুঁজতেছি আমরা, 50 থেকে ছোট পাওয়া গেল না, তাহলে 50 হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মান। এরপরে আমাদের বের করতে হবে পরিসর। পরিসর ব্যাপারটা তোমার যদি জানা থাকে, এমন হইতে পারে কোনো সৃজনশীলে ক নম্বরে এটা এসে পড়ছে, পরিসর বের করতে বলছে, তো তুমি ইজিলি বের করতে পারবা। তো পরিসরের সূত্রটা আমাদের জানা আছে কি? একদম সিম্পল একটা সূত্র। পরিসরের সূত্র হইতেছে সবচেয়ে বড়টা থেকে সবচেয়ে ছোটটাতে বিয়োগ। তো লেখো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, যোগ হইতেছে কত? 1। এবার সর্বোচ্চ মানটা কত? 99। এর থেকে বিয়োগ করতে হবে সর্বনিম্নটারে 50, তার সাথে যোগ করে দিতে হইব 1। তো এখানে বিয়োগ করলে পাওয়া গেল 49, তার সাথে 1 যদি যোগ করি কত হয়ে গেল? 50।
এখন একটা কথা হইতাছে, যদি তোমার এইখানে পরিসরটা 50 বের হয় তাহলে তুমি কি করবা? আমাদের এখানে তো শ্রেণীব্যক্তি বইলে দেয় না, শ্রেণীব্যক্তি বইলে দিলে আমরা ওটা দিয়ে কাজ করতাম। যদি শ্রেণীব্যক্তি বলা না থাকে তাহলে তুমি কি করবা? যদি এই মানটা 50-এর নিচে হইতো তাহলে তো আমি তোমার বলতাম তুমি শ্রেণীব্যক্তি 5 ধরো, যদি 50-এর উপরে হইতো আমি তোমার বলতাম শ্রেণীব্যক্তি 10 ধরো। এখন বের হয়েছে 50, তো একটু হিসাব করি, যদি তুমি 50টা 10 দ্বারা ভাগ করো কত পাওয়া যাবে? 5 না? 5 পাওয়া গেছে। তাইলে আমার এই সবগুলি মানের স্থাপন করতে 5টা ঘরের প্রয়োজন, আর লেখার জন্য নামকরণের জন্য একটা ঘর, নিচে যোগের জন্য আরেকটা ঘর, মোট ঘর দরকার 7টা। তো আমি শ্রেণী ব্যবধান যদি 10 ধরি আমার ঘর রাখতে হইব 7টা। আর যদি এটার আমি শ্রেণীব্যক্তি 5 ধরি, 5 দ্বারা 50টায় ভাগ দিলে 10 বের হইব, অতিরিক্ত আর 2টা ঘর অ্যাড হইব, মানে মোট 12টা ঘর রাখতে হইব। তাহলে তুমি বলো তোমার কাছে কোনটা ইজি, 12টা ঘর অঙ্কন করা নাকি 7টা? তো এই হিসাব করে তুমি শ্রেণী ব্যবধানটা ধরবা, এটা পুরোটাই তোমার উপরে, ঠিক আছে? যদি বইলা দেয় ঠিক ওইটা ধরতে হইব, আর যদি না বইলা দেয় তোমার উপরে। কিন্তু আমি বলবো তুমি 5 অথবা 10-এ দিয়ে ধরো, তাহলে হিসাব কিছুটা তোমার জন্য ইজি হয়ে যাইব। তো আমরা এখানটাতে ঘর বেশি বাড়াইতেছি না, আমরা এখানে 10 ধরে নিতেছি, তুমি চাইলে 5 দিয়েও করতে পারো। তো আমরা শ্রেণী ব্যবধান কত নিতেছি? 10। তো এখানটাতে লেখো শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী সংখ্যা হবে। সিম্পল একটা কাজ করবা, এই পরিসর যেটারে পাইছো ওইটার তোমার এই শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যক্তি দ্বারা ভাগ করবা। ভাগ করলে কত পাওয়া গেছে? 5। অন্যান্য অঙ্কগুলোতে বা বলতে পারি আমরা ম্যাক্সিমাম অঙ্কগুলোতে আমরা এখানে পয়েন্টের কিছু একটা পাই। যদি 5 পয়েন্ট আমি 1 বা 2 পাইতাম আমি 6 লিখে দিতাম, যদি 6.2 বা 3 পাইতাম আমি 7 লিখে দিতাম, 7 পয়েন্ট কিছু একটা পেলে 8 লিখে দিতাম। তো কথাটা হচ্ছে সিম্পল কথায় কি, দশমিকের কিছু যদি পাও তুমি তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা লিখে দিবা। কিন্তু এখানে তো আমরা পাইছি পূর্ণ সংখ্যা, তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যা যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই 5, এই নর্মাল যে 5 বা পূর্ণ যে 5 পাইছো এটাই হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা, বুঝছি? যদি 5.1ও বের হইতো তাইলেও কিন্তু আমি 6 নিতাম। তো এবার বোঝা গেল যেহেতু আমার এখানে 5 বের হয়েছে, আমার অনুভূমিক যা মানে ভূমির সমান্তরাল যে ঘরগুলি এগুলি হইব কয়টা? 7টা। 5টা হয়েছে মানগুলি বসানোর জন্য, একটা ঘর হইতেছে নামকরণের জন্য, আর একটা হচ্ছে যোগ করার জন্য। তো এইখানে আমরা প্রথমে 7টা ঘর অনুভূমিক ঘর আগে তুলি। আর যেহেতু আমরা জানি ঘরের জন্য আমাদের ঘর কয়টা? 5টা প্রয়োজন, কিন্তু এটা আছে আমাদের বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন মান দেওয়া আছে। এই জন্য এটার জন্য আমাদের কি করতে হইব? ঘর একটা বাড়াই করতে হইব, যাতে আমরা টালি চিহ্ন লিখতে পারি। তো এখানে আমরা অনুভূমিকভাবে 7টা এবং উলম্বভাবে 6টা ঘর প্রথমে তৈরি করি। তো আমরা আমাদের বক্সগুলি করে নিছি, এভাবে হইতেছে আমাদের 7টা ঘর আর হইতেছে 6টা। চাইলে বাংলা কথাটা লিখে নিতে পারো, শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী, মানে এই সারণীটা তৈরি করা হলো। তো এই ঘরগুলিতে কি কি নাম হইব? প্রথমটা হইতেছে আমাদের শ্রেণী ব্যক্তি বা ব্যবধান, যেটা খুশি লিখতে পারো। তো আমরা শ্রেণী ব্যক্তি লিখে দিতেছি সব জায়গায় যেটা বেশি বেশি দেখা যায়। শ্রেণী ব্যক্তি মানটা তুমি কিভাবে লিখবা? তোমার সর্বনিম্ন মান ছিল 50, তো এটা থেকে শুরু করো 50 থেকে। এবার তুমি শ্রেণী ব্যবধান কত নিছিলা? 10। 50 থেকে শুরু করে তুমি 10টা ঘর নিবা। 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, বুঝছে? তো এখানে কত হলো? 50 থেকে 59। এখানে হইব তাইলে 60 থেকে কত? 69। এখানে হইব 70 থেকে তাইলে 79, 80 থেকে 89, 90 থেকে 99। আমাদের সর্বোচ্চ মান ছিল 99, এখানে আমরা 99 পর্যন্ত পাইছি, তাহলে কাভার হয়ে গেছে। আমরা সাধারণত অন্যান্য যেগুলো করি ওগুলোতে দেখা যায় আমাদের সর্বোচ্চ মান থেকে এই মানটা একটু বড় হয়ে যায়। এটা তো একদম পারফেক্ট হওয়ার কারণ কি? এখানে দেখো খেয়াল করে আমরা যখন শ্রেণী ব্যবধান ভাগ দিয়ে মানে পরিসরের ভাগ দিয়ে আমরা শ্রেণীর সংখ্যা বের করছিলাম, একদম 5 বের হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এখানে দশমিকের কিছু বের হয়, আমরা পরবর্তী পূর্ণ ঘরটা নেই, কিন্তু এখানে আমাদের অতিরিক্ত কিছু বাড়ানোর প্রয়োজন পড়ে নেই, এই জন্য আমাদের এই মানটাও অতিরিক্ত কিছু হয়নি, পারফেক্ট মিলে গেছে, ঠিক আছে? এরপরের ঘরটা হচ্ছে আমাদের মধ্যমান। কি মান? মধ্যমান। তো লেখা দেই মধ্যমান। মধ্যমান আমরা সাধারণত প্রকাশ করি XI ধারা। মধ্যমান মানে কি? এই দুটার মাঝখানের জায়গা, মানে এই দুটার গড়। তো কী করতে হবে? দুটার যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, সিম্পল কাজ। এই দুইটা মানের যোগ করছো, 2 দ্বারা ভাগ করছো, জানি তুমি যোগ কইরা ভাগ করা এমনিতেই পারবা। তা আমার রেকমেন্ডেশন ক্যালকুলেটর নিয়ে নিও, ভুল ভ্রান্তিতে যেও না। নর্মাল একটা ক্যালকুলেটর নিয়ে নিবা, ধরো আমি আমার মোবাইলটা নিয়ে নিছি, তুমি তোমার ক্যালকুলেটর নিয়ে নিবা, একটা হইলেই হয়েছে। কত আছে মান আমাদের? 50। তো 50-এর সাথে 59 কী করলাম? যোগ। 109 হইলো, ভাগ দিয়ে দাও 2 দিয়ে, ব্যাস 54.5, একদম শিওর হয়ে গেল নাকি? তো ক্যালকুলেটর তো নিশ্চয়ই এই জন্য ইউজের জন্য, তো এখানে লেখা দাও 54.5
5, পরেরটা সেম কাজ হইল 64.5, এবার টানা লিখতে থাকো 74.5, 84.5, 94.5। এর পরের ঘরটাই হইতেছে অতিরিক্ত, যেটা আমরা বলি টালি চিহ্ন বা টালি। এখন এই টালি বের করার জন্য আমাদের একটু সময় বেশি দিতে পারে, একটু খেয়াল করে করতে হইব। তো খেয়াল কিভাবে করবা, একটু খেয়াল করি। এখানে আছে আমাদের 75, তো 75-এ সবার প্রথমে একটু দাগ দাও। মূলত আমি এই টেকনিকটা ব্যবহার করি, আর এটা খুবই ইফেক্টিভ, ভুল হওয়ার চান্স জিরোর কাছাকাছি এই না দেয়। তো কত হইলো এখানটাতে 75, 75 আমি দাগ দিছি। 75 কোন ঘরে হইব, 70 থেকে 79 ঘরে একটা দাগ দিয়ে দাও। তারপর আমি 65-তে ছোট্ট করে একটা দাগ দিলাম, 65-র মানটা কই আছে, এই যে এখানটাতে দাগ দিয়ে দিই। এখানে আছে 80 দিলাম, 80-র ঘর কোনটা, 80-র ঘর হইতেছে এই যেটা। তারপর আছে 55, 55 কই আছে, 55-এ পাওয়া যাবে যে প্রথমটাতে। 60, 60 কোন ঘরে আছে, পরেরটাতে। তারপর আছে 80, 80 দাগ দিয়ে নাও, 80 কোন ঘরে পাওয়া যাবে, এই যে এই ঘরটাতে। এবার হইতেছে 50, 50-র কোন ঘরে, একদম উপরে। 75, 75 এই ঘরটাতে। 64, 64 আছে কই, 64 এই ঘরটাতে। এইভাবে দাগ দিয়ে নিলে একটু উপকার হইব। উপকারটা কি, এই যে তোমাদের সাথে আমি কথা বলতেছি, এখন যদি আমি দাগ দিয়ে না রাখতাম আমার মনে করে একটু জটিল হয়েছে যে আমি এইখানে ছিলাম নাকি এইখানে। এখন যেহেতু দাগ আছে আমি দেখেই বলতে পারি যে আমি এখানে। পরীক্ষার হলে তোমার সাথে এমন হইতে পারে, হঠাৎ করে তোমার পেছনের বন্ধু তোমার ডাক দিতে পারে, বা স্যার খাতাটা পরীক্ষণ করতে আসতে পারে, তখন একটু বিভ্রান্ত যদি হয়ে যাও, এই নিয়মে যদি তুমি একটু দাগ দিয়ে রাখো ছোটো কইরা, তাইলে আর কোনো প্রবলেম নাই। তুমি ইজিলি যে কোনো সময় বের করতে পারো তুমি কোন পর্যন্ত আগাইছো। যেমন আমি আগাইছি 64 পর্যন্ত, বুঝছে। আর আমাদের প্রশ্নে দাগানোর কোনো নিয়ম নাই, এই জন্য পেন্সিলে ছোটো করে দাগ দিবা, যেটাতে স্যার দেখলো তেমন কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো আমরা ফিরি এইখানটাতে, আমরা লিখছি 64 পর্যন্ত। এবার 70 দাগ দিয়ে নাও মনে কইরা, 70 আছে এই ঘরটাতে। এবার আছে 80, 80 আমরা কোন ঘরে পাইলাম, নিচেরটাতে। 75 এই ঘরে, 55 একদম উপরে, 80 এই ঘরটাতে, 70, 70 এই ঘরটাতে। 4টা করে আমরা এইভাবে লিখি, কিন্তু 5 নাম্বারটা আমরা এইভাবে দিই। আমরা সাধারণত টালির নিয়মটা জানি 1 2 3 4 হয় এইভাবে, 5 নাম্বারটা এইভাবে। এই জন্যই টালি কাউন্ট করা খুব ইজি। এরপরে 75, 75 কোন ঘরে, 75 আমাদের এই ঘরটাতেই দিয়ে দিলাম। 67, 67 কোন ঘরে আছে, এই ঘরটাতে আছে। এবার আছে 80, 80 কোন ঘরে, 80 এই ঘরে, 5টা হয়ে গেল। 90 একদম লাস্টের ঘরটাতে। 72, 72 এর দেখা পেলাম আমরা এইখানটাতে। 93 একদম লাস্টের ঘরে। 85, 85 আছে এই ঘরে। 69, 69 এর দেখা পাইছে এই ঘরে, 5টা হয়ে গেল। এবার আছে আমাদের 74, 74 তুমি কই আসো, এই যে এখানটাতে। এবার আছে 80, 80 আছে আমাদের এই ঘরে। 78 তার উপরের ঘরটাতে। 64, 64 এই ঘরে। 80 আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি। 85 কোন ঘরে, 85 তুমি কোন ঘরে, এই যে এই ঘরটাতে আমাদের 85 হইল। লাস্টে 99 একদম লাস্টের ঘরে। এবার গইনে এখানে শুধু মানগুলি লিখে দেবা, যার আমরা বলি গণসংখ্যা। গণসংখ্যার আমরা প্রকাশ করি এফআই ধারা। কি ধারা প্রকাশ করি, এফআই ধারা। তো গণ এখানে টালি চিহ্ন কয়টা দেখতেছো তুমি, 3টা, 3 লিখে দিলাম। এখানে দেখতেছি 5টার একটা 6টা। এখানে দেখতেছি 5টা এই পর্যন্ত কাটছে, তারপর 6 7 8 9টা। এখানে 5টা, তারপর আবার দেখা যেতেছে 4টা, তাহলে এখানেও 9টা। এখানে হইলো 3টা। এখানে একটু এন লিখবা আর সবার যোগফলটা বসাইবা। তো যোগফলটা চেক করো, যোগফলটাও তোমার একটা সিউরিটি দিব যে তুমি মানগুলি ঠিক মতো করছো কি না। এখানে আমি দেখতেছিলাম আমাদের শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা 30 জন, তাহলে দেখতে হবে এই সবগুলির যোগফল 30 আসে কিনা। তো একটু করি, 3 প্লাসের 6 প্লাসের 9 প্লাসের 9 প্লাসের 3, হ্যাঁ আমাদের 30 এসে পড়ছে। তাহলে বুঝলাম আমাদের ঠিকঠাক আছে সব। তো এখানটাতে আমরা লিখে দিলাম n = 30। এখানে লিখতে হইব, এখানে মূলত আমাদের একটা সূত্র লিখতে হবে, এই জন্য ঘরটা একটু আমি বড় নিছি, এমন না যেন অনেক হিসাব করতে হইব। ঘরটার নাম কি, ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি সূত্রটা একদম সিম্পল, uy = xi মাইনাস এর a ইন্টু h। সূত্রটা একটু মনে রাখতে পারবা না, xi মাইনাস এর a বাই h। সূত্রটা আমাদের প্রয়োজনীয় মানের জন্য আমরা শর্টকাট ফর্মুলায় যাবো, কিন্তু এই সূত্রটা লেখার প্রয়োজন আছে, না লিখলে হয়তো 1 নাম্বার চাইলে কেটে দিতে পারে। ঠিক আছে, তো এইটুকু সূত্র একটু মনে রাখে যেও, একদম সিম্পলই। তো uy = xi মাইনাস এর a বাই h, শেষ। এখন একটু গণ হিসাবটা হইতেছে, এখানে কয়টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা ঘর আছে নাকি। এবার তুমি একটু ইজি নিয়ম, যেটা তুমি আর কি একটু খোঁজো তো মাঝে কে আছে। 2টা ঘরের পেছন থেকে বাদ দিলাম, 2টা ঘরের বাদ দিলাম, এটা না। ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমাম বলতে ম্যাক্সিমাম তোমাদের যদি 20টা বা 30টা অঙ্ক যদি থাইকা থাকে, টেস্ট পেপারে খুঁজে দেখো, ম্যাক্সিমাম সবগুলি তুমি এই নিয়মটা করতে পারবা। এটা একদম সঠিক না, এটা সঠিক নিয়মটা আমি বলতেছি, কিন্তু ইজি করার জন্য এই নিয়মটা তুমি অ্যাপ্লাই করে হয়ে যাব। ঠিক আছে,
তো আমি এই ঘরটা সিলেক্ট করলাম, এটা একদম মাঝে আছে, এইখানটাতে তুমি কত দিয়ে দিবা 0, উপর দিবা -1 -2, নিচে দিবা +1 +2, শেষ ঘটনা। এখন যদি এখানে দুইটা ঘর মাঝে থাকতো, ধরো এই দুটো ঘর মাঝে আছে, নিচে আরেকটা ঘর আছে, তখন তুমি কি করতা, তুমি খেয়াল করতা এই দুটা গণসংখ্যা থেকে বড় কে তুমি ওই ঘরটা সিলেক্ট করতা। এখানে দুইটা সেম, এই যে এই ব্যতিক্রমগুলি তেমন একটা হয় না বলতে হয় না, খুব রেয়ার দেখা যাবে কোনো একটা স্কুল, একটা দুটো স্কুলে এইরকমগুলি একটু দিয়ে দেয়, ঠিক আছে। তো ঘাবড়ানোর কিছু নেই, ব্যাপারটা ক্লিয়ার করে দিতেছি, কিন্তু তোমরা জাস্ট এইটুকু মন রাখলে কাজ হয়ে যাব। মাঝের ঘর খুঁজবা, মাঝে যদি একটা ঘর থাকে ওই বরাবর 0 লিখে দিব, উপরে মাইনাসের নিচে প্লাসের। যদি মাঝখানে দুইটা ঘর থাকে দেখবা গণসংখ্যা বড় কার তুমি ওই ঘরে 0 দিবা, উপরের গুলি মাইনাস নিচের গুলি প্লাস। বুঝছি ব্যাপার? আর যদি এইরকম হয়ে যায় তখন একটু কাজ হইতেছে কি, আমাদের এখানে 30 যেহেতু বের হয়েছে, 30 যদি তুমি অর্ধেক করো কত পাওয়া যাব, 15 নাকি 15 পাওয়া যাবে। এবার যদি একটু ক্রমচ্যুত গণসংখ্যার হিসাব করি, প্রথম ঘরে 3, পরের ঘরে 3 6 যোগ করলাম 9, 9-এর সাথে 9 যোগ করলাম 18, আমার দরকার 15, আমি 3 নম্বর ঘরে 18 দেখা পাইছি, তাহলে ওই ঘরটাই হইতেছে আমাদের এই যে এই 0 বা যেটা আমরা মাঝখান খুঁজতেছি ওই জিনিসটা। বুঝছে? না বুঝলে প্রবলেম নাই, এভাবে আগা হয়ে গেছে। এরপরে আমাদের কি করতে হবে, এই দুইটা ঘরে গুণ করে এখানে লিখতে হইব। তো এই ঘরের নাম হইতেছে FI × UI। গুণ কীভাবে করবা, এটার গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, চাইলে ক্যালকুলেটার ব্যবহার করতে পারো। 9 0 0, 9 কে 9, 3 দুগুণে 6। এবার এখানে তুমি একটা চিহ্ন দিবা সামেশন, এই যেটাই আমি সিম্পলের জন্য একটা m এর মতো লিখবে এবং কাট করে দিবা, শেষ। FI UI লিখে দাও, FI UI। কীভাবে করবা, যোগ বিয়োগ করার জন্য ক্যালকুলেটার হাতে নাও, একবারে সব করো, আগে প্লাসের মানগুলি তোলো, 9 + 6, আমি শুধু দেখে তুলতেছি, 9 + 6, তারপর মাইনাসের জিনিস আছে, মাইনাসের 6টা দেখলাম, মাইনাসের আবার 6টা দেখলাম, তো ফাইনালি আমি কত পেয়েছি, +3। বুঝছি? তোমার কিন্তু মাইনাসের মানও বের হইতে পারে, অঙ্ক এমনও থাকতে পারে মাইনাসের মান বের হইতেই পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, মাইনাস হইতেই পারে। আমার প্লাস বের হয়েছে, তো এখানটাতে আমি লিখে দিলাম প্লাসের কত 3 হইলেও সব কিছু করছি, আমাদের বক্সের কাজ শেষ। এবার আমাদের মেন কাজ, আমাদের কী বের করতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতির গড়। তো গড়ের সূত্রটা সবার প্রথমে লিখতে হইব, গড়ের সূত্রটা কি জানি, a প্লাসের সামেশন অফ FI UI বাই n × h। সূত্র তো লেখা দিলাম, কিন্তু এ কোন জায়গা থেকে আসলো, h কোন জায়গা থেকে আসলো, এগুলো তো একটু জানা দরকার আছে। আগে তুমি সূত্রটা মুখস্থ করো, তারপর আমি এই ব্যাপারগুলি বলে দিতেছি। সূত্রটা কি, a প্লাসের সামেশন অফ FI UI বাই n × h। এবার এখানে সবার নামকরণ একটু করি। এ আসলে কি, আমরা যে ঘরটারে 0 ধরছি, ধাপ বিচ্যুতির যে ঘরটা 0 ছিল, ওই বরাবর তুমি যদি আগে মধ্যমানে আসো, ওই বরাবর আগে কই আসো মধ্যমানে, যেই ঘরটার দেখা তুমি পাইবা ওই ঘরের ওই মানটার নামই হইতেছে এ। তাহলে এর মান কত, 74.5, সিম্পল। এরপর হইতেছে সামেশনের মান তুমি কত জানছো, যোগ বিয়োগ করে তুমি জানছো 3। এন এর মান তুমি দেখছো কত 30, আবার উপরেও তারা দিয়ে দিছিল ওই যে ওইখানটাতে হইল। এবার হইতেছে এইচ এর মান কি, তুমি শ্রেণী ব্যবধান যত ধরছিলা, তুমি শ্রেণী ব্যবধান কত ধরছিলা, 10 ধরছিলা না, তো এটা এখানে লেখা দাও, ওই শ্রেণী ব্যবধানটাই হইতেছে এইচ এর মান। এবার সবার মান বসাও, হিসাব করো, কাজ শেষ। 74.5 যোগ সামেশনের মান হইতেছে 3, এন এর মান হইতেছে 30, এইচ এর মান হইতেছে 10, 74.5। এখন দেখো সিম্পল হিসাব বুঝে যেতেছে, এটা দ্বারা কাটতে পারি, 3 থাকলো, 3 দ্বারা 3 কাটলাম 1 হইলো। কিন্তু তোমার তো এরকম না থেকে অন্য মানও থাকতে পারে, তো এর জন্য তো ক্যালকুলেটার তোমার আসেই, ইজি মান হোক, তুমি ক্যালকুলেটার ব্যবহার শিখো, ওইভাবে কইরা দাও। তুমি প্রথমে উপরের দুইটার গুণ করো, যোগের চিন্তা পরে করবা, কিন্তু যোগ আগে না, করতে যাও না, ভুল হইব। আগে গুণের কাজ, 3 আর 10 আছে, 3 উপরের সংখ্যা 10 উপরের সংখ্যা, তাদের আগে গুণ করো, 3 × 10 30 হয়েছে, ভাগ তোলার দরকার নাই, ভাগ কি নিচের টানা, তো নিচে যা আছে তা দিয়ে ভাগ দিয়ে দাও, কত বের হয়েছে ওটা দেখা ক্যালকুলেটারে যা আসতো ওটা লেখা দাও। পরের লাইনে ওই মানের সাথেই যোগ দিয়ে তুমি এই যেটা লেখা দাও, 74.5, কত বের হইলো 75.5। সিম্পল হিসাব ছিল, তা আমি এমনিতে করি না, আমি ক্যালকুলেটারে করছি, ঠিক আছে। তো তোমরা এইভাবে করো, ক্যালকুলেটার নিচে ব্যবহারের লেগে ব্যবহার করো, ব্যাস যেটা বের হয়েছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমরা কি করতে পারলাম, আমরা গড় নির্ণয় কিন্তু করতে পারছি, আমাদের এই পুরো জিনিসটার গড়, মানে 30 জন শিক্ষার্থী সবাই ভালো স্টুডেন্ট, গড়ে তারা কত তাইলে করছে 75.5। বুঝছি, শেষ। এরপর যদি আমরা গ নাম্বারটার দিকে তাকাই, উপাত্তের কি জানতে চেয়েছে আমাদের কাছে, অজীব রেখা অঙ্কন করো। তো আমাদের এই চারটার একটু প্রয়োজন আছে,
আমরা যদি অজীব রেখাটা অঙ্কন করতে চাই আমাদের এই চারটার একটু প্রয়োজন পড়বো। কোনগুলি প্রয়োজন পড়বো তাও একটু বলতেছি। আমাদের এই সবগুলির প্রয়োজন নাই, আমাদের শুধু প্রয়োজন পড়বো শ্রেণীব্যক্তি, এটা আছে এটা থাক, আমাদের গণসংখ্যা প্রয়োজন এবং আরেকটা ঘর ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। কি বলছি, আমাদের অজীব রেখা অঙ্কনের জন্য মাত্র 3টা ঘর লাগে। একটা হইতেছে শ্রেণীব্যক্তি, যেটা আমাদের প্রশ্নতেই দেওয়া থাকে বা এরকম করে আমরা বের করে নিতে পারি যদি আমাদের এই টাইপের মান দেওয়া থাকে বক্স ছাড়াগুলি। আর গণসংখ্যা এই যেভাবে আমরা বের করলাম, বা আমাদের ওই যে প্রশ্ন যদি বক্স আকারে থাকে, খ যেহেতু করছি তো এখন বলতে পারি আমাদের কাছে শ্রেণীব্যক্তির মান আছে, গণসংখ্যার মান আছে। তো এই দুইটা মান আমাদের প্রয়োজন আছে, এই যে এইটা এবং এইটা আমাদের প্রয়োজন আছে, বাকিগুলি আমাদের প্রয়োজন নাই। আমি এইখানে এটা দিয়ে তোমাদের বুঝাই দিতেছি। এই যেগুলো আমাদের প্রয়োজন নেই এগুলো আমরা কী করতেছি, মুছে দিতেছি। এইগুলার আমাদের প্রয়োজন কোনো নাই, এগুলো আমরা মুছে দিতেছি। এগুলো সব ক্লিয়ার করে দিলাম। আমরা এখন এইটা থেকে কিভাবে অজীব রেখা মানে গ নাম্বার অঙ্কন করতে এটা শিখিয়ে দিতেছি। তো এটা হচ্ছে আমাদের কয় নাম্বার, গ নাম্বার। বুঝা নিও এখান থেকেই, পুরোপুরি বুঝাই দিব, প্রবলেম নাই। এটা মুছা করতেছে এজন্য অল্প কিছু বুঝাবো এমন না, পুরোটাই বুঝাই দিব। শ্রেণীব্যক্তি, তো এটা হইতেছে তোমার শ্রেণীব্যক্তিগুলি, এটাই তোমার গণসংখ্যা, গণসংখ্যাগুলি এইখানেই রাখলাম। এরপর আরেকটা ঘর তুমি এখানে তৈরি করবে, এটার নাম হইব ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা। এগুলার আর প্রয়োজন নেই, এগুলো আমি পুরোটাই মুছে দিলাম। হইল, সবই তো তুলছি, এবার ঘরটা পূরণ করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যার ঘরটা একটু ফিল আপ করি। ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করে, এখানে 3 আছে, তুমি প্রথমে এখানে 3 লেখো, তারপরে এইটা আর এটা এই দুটো ঘরের যোগ করে এখানটাতে বসাও, কত হইলো 6 3 9। এবার আবার সেম কাজ, উপরেটার সাথে নিচেটার যোগ করে এখানে বসাও, কত হইলো 18। এটার সাথে এটা যোগ করে এখানে বসাও, কত হইলো 27। 27 সাথে 3 যোগ করো, কত হয়ে গেল তোমার, হয়ে গেল 30। ব্যাস, তোমার এইটুক তথ্য প্রয়োজন আছে ক্রমযোজিত গণসংখ্যা অঙ্কনের জন্য। এবার একটা ক্রমযোজিত গণসংখ্যা অঙ্কন করি। আমার কাছে গ্রাফ নাই, গ্রাফ আমি এখানে এইভাবে বুঝাইতে পারবো না, আঁকতে ঝামেলা হইব, কিন্তু কীভাবে করবো এটা আমি বলে দিতেছি। তো এইখানটাতে আমরা গ্রাফের অংশটা করি, পুরো ব্যাপারটা আমি এখানে তোমার বুঝাই দিতেছি। আর বিস্তারিত গ্রাফে কিভাবে করতে হইব এইটা আমি করে রাখছি, একটা ক্লাস করে রাখছি খুব ভালো মতো। ওইটাতে তুমি একটা ক্লাস দেখলে অজীব রেখা হয়ে যাব, বহুভুজ হয়ে যাব, আয়তলেখ অঙ্কন হয়ে যাব। তো ক্লাসটা কই পাইবা, যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছো প্রজন্ম কেয়ার, তারা জাস্ট এই কর্নারটাতে ক্লিক করো, আমি আই বাটনে দিয়ে দিছি, ক্লিক করে দেখে নিতে পারবা। আর যারা অন্য কোনো মাধ্যমে দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ইউটিউবে গিয়ে সার্চ দাও প্রজন্ম কেয়ার পেয়ে যাবা। আর অথবা তুমি ডিসক্রিপশনটা চেক করো, ওখানে আমি লিঙ্কে দিয়ে দিতেছি, ওখানে ক্লিক করে তুমি ক্লাসটা দেখে নিতে পারবা। আর কীভাবে আঁকতে আমি তাও এখানে বুঝাই দিতেছি। এখানে গ্রাফ আঁকতে পারতাছি না ঠিক আছে, কিন্তু ঘটনাটা কীভাবে করবো আমি পুরো বুঝাই দিতেছি, একটু সময় দাও ক্লিয়ার হয়ে যাব। তো ধরো এটাই তোমার গ্রাফ পেপার, তুমি গ্রাফ পেপারের নিচের একটা অংশ নিয়ে একটা মোটা দাগ দিছো, হাতের বামের একটা অংশ নিয়ে মোটা দাগ দিছো, যে এখান থেকে মিল দিছো এর নাম হচ্ছে 0 বিন্দু। তো এখানে ধরো 5টা ঘর আছে, লিখলা 5, এখানে আছে 10, এখানে আছে 15, মানে আমি ঘরগুলি বুঝাইতেছি, আঁকতেছি না তো, জাস্ট এই দাগ দিয়ে কি বুঝাইতেছি, ঘরগুলি বুঝাইতেছি, যে 5টার যে ঘরগুলি, এখানেও এই যে ঘরগুলি, ঠিক আছে হইল। এখন ঘটনাটা হচ্ছে আমরা নিচে বসাই, আমরা যখন অজীব রেখা অঙ্কন করি আমরা ব্যবহার করি শ্রেণীব্যক্তি, কিন্তু শ্রেণীব্যক্তির ব্যবহার করি ঊর্ধ্বসীমাটারে। কোনটারে ব্যবহার করি, ঊর্ধ্বসীমারে। আমাদের গ্রাফের জন্য নিচের লাইনটারও প্রয়োজন পড়ে না, আমরা ব্যবহার করি ঊর্ধ্বসীমা। তো এখানে লেখা দাও শ্রেণীব্যক্তির ঊর্ধ্বসীমা, শ্রেণীব্যক্তির কোন সীমা, ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা হইল। আর এই বরাবর আমরা ব্যবহার করি ক্রমযোজিত গণসংখ্যা, তো এখানে লেখা দাও ক্রমযোজিত গণসংখ্যা, ব্যাস হইল। এখন এইদিকে আমাদের মানটা বসাইতে হইব, আমাদের মান শুরু হয়েছে কত থেকে, 59 থেকে, মানে 50 থেকেই ধরো। তো এইখানে তুমি একটা ভাঙা চিহ্ন ব্যবহার করবা, ভাঙা চিহ্ন ব্যবহার করে একটা ঘর পরে লেখো, এই যে এগুলো আগে লেখা শুরু করো, 59, 69, 79, 89, 99, নাকি? আবার এই পাশে কত আছে, 99 পর্যন্ত, তাহলে সব লেখা হয়ে গেছে। এখন এটা থেকে এটা 10 কমছে, এটা থেকে এটা 10 কমছে, তাহলে এটা থেকে এটা কত কমা উচিত, 10ই কমা উচিত, তাহলে এখানে 49 লিখে দিলাম, বুঝছে? আর এইদিকে ঘরটা শুরু হয়েছে কত, 3 9 30 পর্যন্ত গেছে, তাহলে এখানে লেখো 5, এখানে 10, এখানটাতে 15, এখানটাতে 20, এখানটাতে 25, এখানটাতে কত 30। জায়গা যদি না হইতো মাঝে মাঝে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার মান অনেক বড় বের হয়, তখন আমরা কি করি, তখন আমরা প্রতি এক এক ঘরের মান 2 করে ধরি, যাতে করে 5টা করে গেলে আমরা 10 গুনতে পারি। তো এরকম করে নিতে পারো। আর আমি যে ক্লাসটার কথা বললাম ওটাতে আমি একদম দেখাই দিয়েছেন কীভাবে ধরতে হইব না ধরতে হইব, বাংলাটা আমি বলে দিছি। তো আমি এটা আর কি ক্লিয়ার করে বুঝাই দিতেছি। এখন
49 একটু স্কিপ করো, তুমি পেছনের গুলার দিকে তাকাও। 59 কত পর্যন্ত আঁকেছি 3, তাহলে তুমি এখান থেকে গিয়ে 3 পর্যন্ত আঁকাও। আনুমানিক ধরো 3টা এখানে একটা বিন্দু দিয়ে দাও। তারপর ধরো তোমার কি আছে 69, এটার মান গেছে 9 পর্যন্ত, তাহলে 9 পর্যন্ত কই হবে 10-এর থেকে একটু নিচে, তো এই যে আনুমানিক একটা চিহ্ন দিয়ে দাও। এরপর আছে কত 18, তো 18 বরাবর আগাও। 18 কই হবে 15 থেকে অনেকটাই উপরে, 20-এর কিছুটা নিচে, তো এই বন্ধু দিয়ে দিলাম। এই যে এই চিন্তা করে ধরো এই বরাবর 18 আছে। তারপর 27, এই বরাবর 27-এ আগাও, কই আছে 30-এর কিছুটা নিচে ধরো এইখানটাতে, আর লাস্টেরতে 30, তো এই যে এইখানটাতে দিয়ে দাও। এরপর তুমি কি করবা 49 থেকে প্রথম ঘরটার একটু ঢেউ ঢেউ দিয়ে মিলাইবা, আর এরপর এগুলি হাত দিয়ে জাস্ট একটার সাথে আরেকটারে কানেক্ট করে দিবা। ব্যাস, এই যে রেখাটা পেয়েছো এটার নামই হইতেছে আমাদের অজীব রেখা। অজীব রেখা সাধারণত আমি যদি হাতে আঁকি তাহলে ভালো হয়, স্কেল ব্যবহার না করে তুমি হাতে একটার সাথে আরেকটার কী করবা টাইনা মিলাই দিবা, শেষ। লেখা কীভাবে লিখবা, এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যক্তির ঊর্ধ্বসীমা, ওয়াই অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা স্থাপন করি। এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরের মান, এখানে 49 থেকে 59, 10 ঘর গেছো, কিন্তু ঘর মানে এখানে ঘর ছিল কাটা 5টা, তাহলে তুমি এক এক ঘরের মান 2 করে ধরছো, তো এই ব্যাপারটা খালি বলে দিবা। এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরের মান 2 একক করে ধরে, আবার ওয়াই অক্ষ বরাবর গেছো 5টা লিখছো 5টা, তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরের মান 1 একক ধরে। এইটুক বাংলা কথা লিখে দিবা। আর লাস্টের একটা বাংলা কথা, 0 থেকে 49 বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করি। এখন তোমার যে মান আসবে তুমি এটা লিখবা। আমার 49 আসছে, আমি 49 লিখছি, তোমার 35.5 আসলে তুমি এটা লিখবা, তোমার ধরো 40 আসছে তুমি এটা লিখবা, যেটা আসে ঠিক ওইটা লিখে দিবা। তো এই হচ্ছে আমাদের গ্রাফ কমপ্লিট। আমরা আগের ক্লাসটাতে কী করছি, বক্সেরটা করছিলাম আমাদের ঢাকা বোর্ডেরই 10 নম্বর যে সৃজনশীলটা, তো এটা যদি কেউ দেখে নিতে চাও ইউটিউবে যারা দেখতেছো তাদের জন্য ভালো, এই কর্নারটাতে ক্লিক করো দেখে নাও। আর যারা অন্য কোনো মাধ্যমে আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ইউটিউবে এখনই যাও, কারণ ইউটিউবে আমি সবচেয়ে বেশি গোছানোভাবে আমার ক্লাসগুলি দিয়ে রাখছি। প্রতিটা প্লে লিস্ট আকারে পেয়ে যাবা, বোর্ড প্রশ্নগুলির সমাধান পাইবা, এমসিকিউগুলির সমাধান পাইবা, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। পরবর্তী তোমরা কোন বোর্ডের সমাধান চাও ওটা কমেন্ট বক্সে জানাও, ওই ক্লাস আনার পুরো চেষ্টা করবো, ঠিক আছে তাইলে।